নমস্কার, আমি অমিত আর তোমরা শুনছো স্কেয়ার অ্যালার্ট অফিসিয়াল। আমাদের গল্পগুলি তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল স্কেয়ার অ্যালার্ট অফিসিয়ালকে। সাথে বেল আইকনটা প্রেস করে অল করে দিতে ভুলো না। আজ আবার তোমায় নিয়ে যাই ভয়ের দেশে। আজ তোমরা শুনবে লেখিকা দেবশ্রী ভট্টাচার্যের কলমে একটি গ্রাম বাংলার পটভূমিতে হাড় হিম করা ভয়ের গল্প, নবদ্বীপের ব্রহ্মদৈত্য। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, নবদ্বীপের ব্রহ্মদৈত্য। আজ যে ঘটনাটা বলবো বলে কলম ধরেছি সেটা প্রায় 30 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা, যেটা আমার জীবনটা একেবারে আমূল বদলে দিয়েছিল। মাধ্যমিকে অঙ্কে 100 ছিল, সায়েন্সের সাবজেক্টগুলোতেও বেশ ভালো নজর কাড়া নম্বর ছিল। তা সত্ত্বেও যখন সায়েন্স না নিয়ে আর্টস নিয়ে পড়াশুনো শুরু করলাম, তখন লোকে আমাকে কল্পনা বিলাসী, দূরদৃষ্টিহীন এক অদ্ভুত জীব বলে ভাবতে শুরু করে দিল। এই অবধি তবু ঠিক ছিল, কিন্তু তারপর যখন আবার এসব ছেড়ে আমাকে সবাই সংস্কৃত নিয়ে অনার্স পড়তে দেখল, তখন মোটামুটি সকলেই আমার উপর থেকে আশা ভরসা তুলে নিল। অবশ্য তাতে আমার খুব একটা অসুবিধা হলো না। আমি সকলের আড়ালে, সকলের বিরামহীন উচ্চাসার থেকে অনেক দূরে মাটির নিচে অঙ্কুরিত হতে শুরু করলাম। আসলে এই সংস্কৃত নিয়ে পড়ার আমার একটা উদ্দেশ্য ছিল। বলা যেতে পারে আমাদের প্রাচীন সংস্কৃতি, বেদ, পুরাণ এগুলোকে ভালো করে জানতে চেয়েছিলাম। আরও একটা উদ্দেশ্য ছিল, নবদ্বীপের টোলে পণ্ডিত হয়ে পড়াতে যাব। এর পেছনে বলা ভালো একটা গল্প আছে। আমার ছোটবেলার অনেকটাই কাটে আমার মামার বাড়িতে নবদ্বীপে। দাদুর কাছে গল্পে শুনেছিলাম তিনি নাকি ছোটবেলার টোলে পড়াতে চেয়েছিলেন, কিন্তু ব্রাহ্মণ না হওয়ায় ওখানকার পণ্ডিতরা তাকে টোলে পড়ার অনুমতি দেননি। এই ব্যাপারটা আমার ছোট্ট মনে একটা বিশাল দাগ কেটে দিয়েছিল, আর তাই মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমি ওই নবদ্বীপের টোলের পণ্ডিত হব। প্রসঙ্গত বলা ভালো, নবদ্বীপের কিছু অংশে কিন্তু সেই প্রাচীন গুরু শিষ্য পরম্পরা, প্রাচীন টোল ব্যবস্থা এখনো আছে। হয়তো আমার এই বালকিল্য প্রতিজ্ঞাটা খুবই হাস্যকর, তবে কম বয়সের জেদ তো। একবার যেটা ভেবে নিয়েছি সেটা ভেবেই নিয়েছি। প্রথম থেকেই জানতাম ব্যাপারটা খুব সহজ হবে না একেবারে। এখানকার ব্রাহ্মণরা আমার মতো অব্রাহ্মণকে পণ্ডিতের আসন কিছুতেই দিতে রাজি হবে না। যোগ্যতায় প্রায় চাণক্যর কাছাকাছি না গেলে এখানে পণ্ডিতদের পদের জন্য আবেদন করাই একটা হাস্যকর বিষয় হবে। তবে আমি যাই হোক, শেষ পর্যন্ত 5 আবেদন খারিজের পর একদিন চিঠি পেলাম, আমাকে ওরা স্বীকার করে নিয়েছে। ভেবেছিলাম বুঝি আমার প্রতিজ্ঞা পালন করা হয়ে গেছে। এবার একবার নবদ্বীপের টোলে পণ্ডিতের আসনে বসে তারপর গঙ্গা জলে স্নান করে নিলেই হবে। কিন্তু নবদ্বীপে পৌঁছে বুঝলাম আমার ওই 5 আবেদন করার জন্যই এখানে ডেকে আনা হয়েছে। এত বড় ধৃষ্টতার একটা ভয়ঙ্কর রকমের শাস্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে এখানে। এর অর্থ হলো এখনই গঙ্গা স্নান করা যাবে না, যুদ্ধ এখনো অনেকটাই বাকি আছে। হয়তো সত্যি কথা বলতে গেলে যুদ্ধ এখনই শুরু হয়েছে। নবদ্বীপে এসেছি বেশ কয়েকদিন হয়ে গেছে, অথচ আমাকে কোনো ক্লাস দেওয়া হলো না। এখানে থাকার কোনো ব্যবস্থা হয়নি আমার। একটা ঘর দেওয়ার কথা বললেই সবাই ওর মুখের দিকে চায়। হেড পণ্ডিত বললেন, আরে ভাই, আজকে দিনে একটা মাথা গোজার জায়গা পাওয়া কি অতই সহজ? দেখছি, দাঁড়াও, কয়েকদিন না হয় টোলেই থেকে যাও, তারপর না হয় একটা ব্যবস্থা করছি। আমি আসলে ব্যাপারটা বুঝলাম। আমার মতো অব্রাহ্মণকে এখানকার কোনো বাড়ি ভাড়া দেওয়া হবে না। শেষ পর্যন্ত আমি টোলের এক কোনায় থাকতে শুরু করলাম। আমি রোজ যাই টোলে, কিন্তু আমাকে কোনো ক্লাস দেওয়া হয় না। জিজ্ঞাসা করলে উত্তর পাই, আরে এই তো এলেন, কিছুদিন আমাদের শিক্ষা ব্যবস্থাটা ভালো করে দেখুন,
তারপর না হয় ক্লাস করাবেন। এসেছি প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু এখনো এই গ্রামে আমার থাকার জায়গা হয়নি। আসলে এই অঞ্চলটা পুরোটাই ব্রাহ্মণ পাড়া। পুরোহিত কিংবা টোলের পণ্ডিত এই হচ্ছে এখানকার জীবিকা। আমার মতো অব্রাহ্মণকে এখানে কেউ বাড়ি ভাড়া দিতে রাজি নয়। টোলের হেড পণ্ডিত বললেন, তা এক কাজ করুন না, আপনি রাতে তো আর টোলে কেউ থাকে না, আপনি একলা মানুষ, অসুবিধা কি, এখানেই থেকে যান। তবে হ্যাঁ, বুঝতেই তো পারছেন এখানে নিয়ম টিয়ম একটু বেশি মানা হয়। নবদ্বীপের কুলীন পণ্ডিত আমরা। আপনি এখানে রাত কাটাচ্ছেন, তা আপনার ওই বাসি ঘরে তো আর পরের দিন অধ্যয়ন শুরু হতে পারে না, তাই না? ওই জন্য পরের দিন ক্লাস শুরু হওয়ার আগেই এখানকার ঘর উঠোন সব আপনাকে ভালো করে গোবর জল দিয়ে পরিষ্কার করে দিতে হবে। আশা করি এতে আপনার কোনো অসুবিধা হবে না। তখনকার মতো ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে দিলাম। কিন্তু 2 দিন যেতে না যেতেই বুঝলাম আমাকে এখানে এরা পণ্ডিত করে আনেননি, দারোয়ান এবং ঘর মোছার কাজের লোক হিসেবে নিযুক্ত করেছে। অবশ্য এই কাজে আমার আপত্তি ছিল না। লোকের কর্মক্ষেত্রকে নিজের দ্বিতীয় বাড়ি বলে। আমার তো প্রথম এবং দ্বিতীয় দুটোই এটা। এটাকে নিজের মতো পরিষ্কার করব, সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখবো, তাতে অসুবিধা কোথায়? কোনো কাজকে ছোট মনে করলেই সেটা ছোট, অপমানকে গায়ে মাখলেই সেটা অপমান। কিন্তু দিন দিন ব্যাপারটা অসহনীয় পর্যায়ে পৌঁছে যাচ্ছিল। সেদিন কিছু সদ্য ফোটা বেলফুল এনে সাজিয়ে রাখলাম অধ্যয়ন কক্ষে। হেড পণ্ডিত এসে সেগুলো ছুঁড়ে ফেলে দিলেন। আপনাকে এইভাবে ঘর সাজিয়ে রাখতে কে বলেছে? আপনি শিক্ষক নাকি ঘরের বউ? ছাত্রদের সামনে এভাবে কথা বললে একজন শিক্ষকের ঠিক কী অবস্থা হয় সেটা বোধহয় আর বুঝিয়ে বলতে হয় না। ছাত্ররাও আমাকে ঠিক শিক্ষক বলে মনে করে না। একজন শিক্ষিত ভদ্র পরিচারক ছাড়া বোধহয় আর তাদের কাছে আমার কোনো পরিচয় নেই। এখানকার ব্রাহ্মণরা হয়তো এটাই চেয়েছিলেন। দিনের পর দিন অপমানিত হতে হতে একদিন আমি নিজে থেকেই চাকরি ছেড়ে চলে যাব। এই রকম যখন অবস্থা, তখন একটা অদ্ভুত ব্যাপার ঘটল। পৃথিবীতে সব মানুষ এক নয়। দৈত্যকুলে প্রহ্লাদ জন্মায়, কৌরবকুলে যুযুৎসু জন্মায়, আবার কৃষ্ণের ছেলেও সাম্য হয়। রাতের বেলা যখন সব নিস্তব্ধ হয়ে যায়, তখন আমি একা একা একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে সেই প্রাচীন মুনি ঋষিদের মতো বেদ পাঠ করি। বেশ ভালো লাগে। সারাদিনের সমস্ত দুঃখ, অপমান, জ্বালা যন্ত্রণা এক নিমিষে যেন শান্ত হয়ে যায়। কোথাও থেকে যেন একটা অদ্ভুত শক্তি জন্মায়। পরদিন আবার অধ্যয়ন কক্ষের টেবিলে বেল ফুল রাখার সাহস জন্ম নেয়। সে রাতে আমি বেদ পাঠের মধ্যে ডুবে গিয়েছিলাম। খেয়াল হয়নি যে একজন আমার পাশে এসে বসেছেন। বেদ পাঠ করতে করতে হঠাৎই আমার চোখ পড়ল অন্ধকারে বসে থাকা ওই মানুষটার উপর। ঘরে শুধুমাত্র একটা প্রদীপ জ্বলছিল। সেই প্রদীপের আলোয় আমার টেবিলে রাখা প্রাচীন পুঁথির উপর তো আলো পড়ে, কিন্তু সেই আলোতে উল্টো দিকে বসা মানুষটিকে ঠিক অন্ধকারে বসে থাকা ভূতের মতো মনে হয়। আর সব থেকে বড় কথা, এই কদিনে এখানে কেউ আমার সাথে কথা বলেনি, আমার সাথে কারোর পরিচয়ও হয়নি। তাই এত রাতে এখানকার কেউ এমন মন্ত্রমুগ্ধের মতো আমার বেদপাঠ শুনতে আসবে বলে আমি অন্তত ভাবতে পারিনি। তাই প্রথমবার ওকে দেখে আমার পড়া থামি একটু অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম তিনি মানুষ নাকি কোনো অশরীরী। ভদ্রলোক বোধহয় আমার ওইভাবে তাকিয়ে থাকার কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন। আরে কি হলো, থামলে কেন? আমি ভূত নই, একেবারে জলজ্যান্ত মানুষ। আপনাদের এই টোলের ঠিক পিছনেই আমার বাড়ি। বয়স হচ্ছে তো, তাই রাতে ভালো ঘুম হয় না। তাই আর কি, আপনার পাঠ আমি প্রতিদিন শুনি, ভীষণ ভালো লাগে। কি সুন্দর উচ্চারণ আপনার। তা আপনার নামটা কি সেটা জানা হলো না তো? এই টোলে নতুন কোনো পণ্ডিত এলে
সারা গ্রাম জেনে যায় তার নাম ধাম জন্মগোত্র, কিন্তু আমার কথা এরা কেউ জানে না। এর কারণটা আমি জানি। ছাত্রদের থেকে কানাঘুষো শুনেছি আমার নাম এখানকার পণ্ডিতরা দিয়েছে শূদ্র পণ্ডিত। সেই নামেই এখন এখানকার লোকে আমাকে চেনে। তাই হয়তো ভদ্রলোক আমার নাম জিজ্ঞাসা করলেন। আড়ালে আবডালে মানুষের অনেক রকম নাম দেওয়া যায়, কিন্তু সামনে থাকলে তো তার আসল নামেই ডাকতে হয়। আমি হেসে বললাম, আমি বৈদুর্য মণ্ডল, ব্রাহ্মণ নই। আমার শেষ কথাটা শুনে ভদ্রলোক হো হো করে হেসে উঠলেন। ওই দেখুন, আপনিও ওদের মতো কথা বলছেন। আমাদের প্রাচীন বৈদিক সমাজ কবে বলুন তো জন্মের ভিত্তিতে জাতের ভাগ করেছিল? এসব ব্রাহ্মণ ক্ষত্রিয় ভাগ তো হয়েছিল মানুষের কাজের ভিত্তিতে। না হলে আমাদের সংস্কৃতি তো আমাদের শিক্ষা দিয়েছে কষ্যতং বা কুতঃ আয়তঃ তত্ত্বং চিন্তয় তদিদং ভাতঃ। তুমি কার, তুমি কোথা থেকে এসেছো, তত্ত্ব সহকারে বিষয়ে চিন্তা করে দেখো। যে ধর্ম বলে জগৎ অনিত্য, আমাদের ইহ জগতের সব সম্পর্ক, সব ঐশ্বর্যকে যে ধর্ম অস্বীকার করে, সেই তুচ্ছ ব্রাহ্মণ অব্রাহ্মণের ভেদাভেদ চিন্তা করবে? হ্যাঁ, এটা কখনো হতে পারে? এখানে আসার পরই প্রথম একটা মনের মতো মানুষ পেলাম। আমি হেসে বললাম, মহাশয়ের নামটা? 3 কড়ি ভট্টাচার্য। তা যেটা বলার জন্য এখানে আসা, অনেক দিন ধরে একটা ভারী আলমারি যদি মেঝের উপর থাকে, তবে সেই মেঝে যতই মার্বেলের মোজাইক বা দামি মেঝে হোক না কেন, তাতে ধুলো জমে। একেবারে একটা পুরো ধুলোর আস্তরণ জমে যায়। সেই ধুলোর আস্তরণ মোছার জন্য আলমারিটা সরানোর প্রয়োজন। তবে অনেক দিন ধরে আলমারিটা একইভাবে রয়েছে, তো সেটাকে সরাতে হলে একটু বল প্রয়োগ করতে হবে। দেখুন, একা চেষ্টা করে আর যদি মনে হয় আপনার একার দ্বারা ব্যাপারটা হচ্ছে না, তাহলে কিন্তু অষ্টাবক্রের থানে একটা পৈতে রেখে আসতে পারেন। অষ্টবক্রের থান মানে? ভদ্রলোক আমার চেয়েও অবাক হয়ে বললেন, সে কি মশাই, এখানে এতদিন এসেছেন আর আপনি অষ্টাবক্রের থানে যাননি? না, আমি কোথাওই যাইনি। একটা নতুন জায়গা দেখার আনন্দ তখনই হয় যখন সেই জায়গাটা নিজের মন থেকে ভালো লাগে। আমি এখানকার প্রায় কিছুই দেখিনি। ওই শুধু একবার গঙ্গার ঘাটে যাই আর পাশের দোকান থেকে কিছু একটা কিনে খাই। দুপুরে টোলে আবার খাওয়া দেয়, কিন্তু পণ্ডিতরা আমার সাথে বসে খাবেন না সেটা জানি। আমি আর তাই এদের বেশি বিব্রত করতে চাই না। টোল শেষ হয়ে গেলে আবার সেই গঙ্গার ঘাটে খাবারের দোকান থেকেই খেয়ে আসি। ওই গঙ্গার ঘাটের পাশেই দেখবেন একটা বেল গাছ আছে, ওইটাই হলো অষ্টাবক্রের থান। হ্যাঁ, একটা বেল গাছ অবশ্য দেখেছি, কিন্তু লোকজন ওই বেল গাছটা বেশ এড়িয়েই যায় মনে হয়। গাছটার নিচে কত পাকা পাকা বেল পড়ে থাকে, কেউ সেই বেলে হাত পর্যন্ত দেয় না। তাছাড়া বেল গাছের নিচে সেরকম একটা ধূপ দ্বীপ জ্বলতেও তো দেখি না। আমি অবাক হয়ে বললাম, অষ্টাবক্রের থান মানে কোনো অলৌকিক দেবতা বুঝি? না না, দেবতা নয়, ভূত, এক ব্রহ্মদৈত্য। আমি আধুনিক যুগের মানুষ। শহর কলকাতার 24 ঘন্টা আলোর মধ্যে বড় হয়ে ওঠা আমার। আমি ভূতে বিশ্বাস করি না। তাই আমি হাসতে হাসতে মাথা নামিয়ে ফেললাম। কিন্তু ভদ্রলোকের বিশ্বাস দেখলাম একেবারে অটুট। ওই দেখুন, বিশ্বাস করলেন না তো? তা একবার ওই থানে একটা পৈতে রেখে এসে আপনার মনের কথাখানা বলে এসে দেখবেন, দেখবেন আপনার মনস্কামনা পূরণ হয় কি না। কথাগুলো বলে ভদ্রলোক কেমন যেন আনমনে বলতে লাগলেন, অনেক হয়েছে, এইবার লোকগুলোর একটু শিক্ষা হওয়া দরকার। না তিনকড়িবাবু, ভূতে আমার বিশ্বাস নেই। আর ভূতের গলায় পইতে নিয়ে নিজের কাজ হাসিল করব এতটা দুরবস্থাও আমার হয়নি এখনো। তবে হ্যাঁ, একটা কথা, ভূতে বিশ্বাস না করলেও ভূতের গল্প শুনতে আমার খুব একটা মন্দ লাগে না। রাতে তো আপনার ঘুম আসে না বললেন, আমারও আজকাল ভালো ঘুম হয় না।
তাছাড়া এতদিন বাদে একটা কথা বলার মতো মানুষ পেলাম, এখনই ছাড়তে ইচ্ছা করছে না। তাই আপনার যদি একান্ত কোনো আপত্তি না থাকে তাহলে একটু এই অষ্টাবক্র ব্রহ্মদৈত্যের গল্পটা যদি বলতেন। বিশেষত এই নামটার উপর আমার আগ্রহ বেশি। আপনার এই ভূত কি বিকলাঙ্গ নাকি? না না, বিকলাঙ্গ নয়, তবে আর সব গুণ ওই অষ্টাবক্র মুনির মতোই ছিল। তাই তখনকার পণ্ডিতরা ব্যঙ্গ করে ওকে অষ্টাবক্র বলে ডাকত। ভদ্রলোক টোলের জানলা দিয়ে একবার বাইরের আকাশের দিকে তাকিয়ে বললেন, তা শুনবেন নাকি আমাদের এই অষ্টাবক্রের গল্প? হ্যাঁ, তা আপনার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে বলতে পারেন। গল্প শুনতে আমার বেশ ভালোই লাগে। তাহলে শুনুন। সে অনেক যুগ আগের কথা। আমাদের গায়ে জন্ম হলো এই অষ্টাবক্রের। অবশ্য জন্মের পর থেকেই তার নাম অষ্টাবক্র হয়নি। আসল নাম ছিল প্রণব ভট্টাচার্য। অষ্টাবক্র মুনির গল্প জানেন নিশ্চয়ই। তিনি তার মাতার গর্ভে থাকাকালীন সম্পূর্ণ বেদ মুখস্থ করেছিলেন। এমনকি তার পিতা যখন বেদ অধ্যয়ন করতেন, অষ্টাবক্র তখন মায়ের গর্ভ থেকেই পিতার ভুল ধরিয়ে দিতেন। এইভাবে তিনি 8 বার ভুল ধরেন। যে শিশুর এখনো জন্মই হয়নি, সেই শিশু তার বিদ্যাকে ভুল প্রমাণ করছে বারবার, এটা অষ্টাবক্র মুনির পিতা সহ্য করতে পারেননি। তাই সেই না জন্মানো শিশুকেই অভিশাপ দেন যে সেই শিশু বিকলাঙ্গ হয়ে জন্মাবে। অষ্টাবক্র 8 বার বাবার ভুল ধরেছিল, তাই তার শরীরে 8টা জায়গা বাঁকা ছিল। আমাদের প্রণব অবশ্য মাতৃগর্ভ থেকে নয়, তবে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই এখানকার পণ্ডিতদের ভুল ধরে বেড়াত। তখনও সে ছেলের পৈতে হয়নি, তার আগেই সে টোলে টোলে ঘুরে বেড়াত। কান থাকতো সর্বদা খাড়া। কোথাও কোনো ভুল মন্ত্র কিংবা ভুল শ্লোকের ভুল ব্যাখ্যা শুনলেই প্রণব তার প্রতিবাদ করত। এই কারণেই পণ্ডিতরা তাকে অষ্টাবক্র বলে ডাকত। পণ্ডিতদের একটা অংশ প্রণবের উপর বেশ খাপ্পা ছিল। যে ছেলে শিক্ষা সম্পূর্ণ করার আগেই একেবারে তাদের নাকের জল চোখের জল করে দিচ্ছে, সে যখন সত্যিই পণ্ডিত হয়ে টোলে বসবে, তখন তো আর কাউকে কাজ কারবার করে খেতে দেবে না। দিনটা অনেক কাল আগের, অন্য জায়গা তো দূরের কথা, এখান থেকেও তো পৈতের সময় তেমন নিয়ম টিয়ম মানা হয় না। ছোট বাচ্চাদের কষ্ট হবে বলে দণ্ডির ঘরের নিয়মে অনেক পরিবর্তন এসেছে। কিন্তু প্রণবের সময় পাক্কা 3 দিন দণ্ডি ঘরে থাকতে হতো। আর পৈতে হতো ঠিক 5 বছর বয়সে। ভোরবেলা সূর্য ওঠার আগে স্নান শৌচাদি কর্ম করে দণ্ডি ঘরে ঢুকতে হতো। দিনে একবার অবিশ্বান্ন, সেটাও সূর্যাস্তের আগেই খেয়ে নিতে হতো। সূর্যাস্তের পর জল পর্যন্ত খাওয়া যেত না। তা এইসব হাজারো একটা নিয়ম। সত্যি কথা বলতে কি, আমাদের এই ব্রাহ্মণ সন্তানের জীবন ওই 3টে দিন একবারে ভয়ঙ্কর ব্যাপার ছিল। অনেকেই মারা যেত, আর যারা মারা যেত লোকে বলতো তারাই নাকি ব্রহ্মদৈত্য হয়ে বেল গাছে বাস করে। বাংলাদেশে যে সমস্ত ভূত আছে তাদের মধ্যে সবচেয়ে ভয়ানক হলো এই ব্রহ্মদৈত্য। দেখো, এমনিতে এরা কিন্তু কারোর ক্ষতি টতি করে না, সম্ভব হলে মানুষের উপকারই করে, কিন্তু যখন কারো ওপর রেগে যায় তখন এই ব্রহ্মদৈত্যের চেয়ে ভয়ঙ্কর আর কেউ না। ভদ্রলোককে মাঝপথে থামিয়ে বললাম, প্রণব কি দণ্ডি থাকার সময় মারা গিয়েছিল? ভদ্রলোক খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, না, মারা যায়নি, মেরে ফেলা হয়েছিল। দণ্ডি বিসর্জনের আগের রাতে প্রণবের বাবা দণ্ডি ঘরের বাইরে ছেলেকে জিজ্ঞাসা করেছিল তার কোনো অসুবিধা হচ্ছে কিনা। প্রণব বলেছিল সে ঠিকই আছে, কিন্তু দণ্ডি বিসর্জনের দিন সকালে প্রণবের বাবা এবং আরও কয়েকজন ভেতরে গিয়ে দেখল ছেলেটি আর বেঁচে নেই। তার নতুন সাদা পৈতেটা দিয়েই
কেউ তার গলায় পেঁচিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করেছে। ব্যাপারটা শুনেই কেমন যেন গা গুলিয়ে উঠল। একটা বাচ্চা ছেলে, মাত্র 5 বছর বয়স, সে যত বড় বড়ই কথা বলুক, আসলে সে তো বাচ্চাই। তার উপর মানুষের এত রাগ যে একটা বাচ্চা ছেলের গলার পইতে প্যাঁচ দিয়ে মেরে ফেলল। আমি বললাম, পুলিশ আসেনি? এসেছিল, কিন্তু সে তো আজকের যুগ নয়, তা প্রায় ধরো 30-40 বছর আগের কথা। আর তাছাড়া সেই সব ছোটখাটো ব্যাপারে গ্রামের মাতব্বরদের কথাই শেষ কথা। তখন এই গ্রামের সেরা পণ্ডিত ছিলেন ত্রিলোচন পণ্ডিত। তিনি বিধান দিলেন, প্রণব ছেলেটা অতিরিক্ত বাচাল ছিল, বয়সের পূর্বে অতিরিক্ত জ্ঞান আমাদের পক্ষে ভালো নয়, তাই বাগদেবী স্বয়ং ওর কণ্ঠরোধ করেছেন। ত্রিলোচন পণ্ডিতের কথাই সে যুগে ছিল আইন, শাস্ত্র। লোকে এটাই বিশ্বাস করে নিল যে প্রণবের মৃত্যু হয়েছে দেবী সরস্বতীর অভিশাপে, অতিরিক্ত বাচালতার জন্য। প্রণবের বাবা মাও বিশেষ বিরোধিতা করল না, চুপচাপ মনে ঘরের গণ্ডির ভিতরেই স্বীকার করে নিল সন্তান শোক। এই ঘটনার পর 3 দিন বেশ কেটে গেল। তারপর একদিন রাতে ত্রিলোচন পণ্ডিত সদর থেকে বাড়ি ফিরছিলেন। গঙ্গার ঘাটের পাশ দিয়ে রাস্তা, ঠিক ওই বেল গাছের কাছে আসতেই ত্রিলোচন পণ্ডিতের টিকিতে টান পড়ল। ত্রিলোচন পণ্ডিত হকচকিয়ে এদিক ওদিক তাকালেন। প্রথমটাই তিনি ভেবেছিলেন এ কোনো অর্বাচীন ছেলে ছোকরার কাজ, কিন্তু কাউকে দেখতে পেলেন না। কিন্তু নিজের টিকিটের টান কিন্তু তিনি স্পষ্ট অনুভব করলেন। ত্রিলোচন পণ্ডিত কিছুটা ঘাবড়ে গিয়ে আর কিছুটা ভয় পেয়ে চেঁচিয়ে উঠলেন, কার এত বড় স্পর্ধা হলো আমার সাথে মশকরা করে? আমি নবদ্বীপের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমার টিকিটে হাত দেয় এত বড় বুকের পাটা কার আছে রে? ত্রিলোচন পণ্ডিতের কথা শেষ হতেই কে যেন হেসে উঠল। একটা বাচ্চা ছেলের হাসির আওয়াজ ভেসে এলো বেল গাছের মগডাল থেকে। একটার পর একটা বেল পড়তে লাগলো পণ্ডিত মশাইয়ের টাক মাথা লক্ষ্য করে। বেচারা পণ্ডিত মশাইয়ের টিকিটা আটকে থাকায় তিনি মাথাও সরাতে পারছেন না। এদিকে পণ্ডিত মশাইয়ের মাথা ফেটে রক্তাক্ত কাণ্ড হয়ে গেল। ত্রিলোচন পণ্ডিত ভয়ে চিৎকার করে উঠলেন, সন্ধ্যার সময় ব্রাহ্মণের শরীর থেকে রক্তপাত করালে হতভাগা, তোর নরকেও স্থান হবে না। কিন্তু ত্রিলোচন পণ্ডিতের এই অভিশাপেও কেউ কর্ণপাত করল না। উল্টে কে যেন ত্রিলোচন পণ্ডিতের টিকি ধরে ক্রমশ উপরে তুলতে লাগলো। বেল গাছের অজস্র কাঁটার খোঁচা লেগে পণ্ডিতের শরীর রক্তাক্ত হতে লাগলো। রাগে ভয়ে লজ্জায় ত্রিলোচন পণ্ডিত এবার গলা ছড় চড়িয়ে চিৎকার করে বললেন, গাছের আড়ালে লুকিয়ে তুই আমায় হেনস্থা করছিস? সাহস থাকে তো একবার সামনে এসে দেখা। আমি সামনে এলে সহ্য করতে পারবে তো? এইবারে গাছের মগ ডালে দেখা গেল প্রণবকে। সারা শরীর দিয়ে যেন এক অলৌকিক জ্যোতি বেরোচ্ছে। গলার নতুন মোটা পইতে, কিন্তু সেটা গলার মধ্যে পেঁচানো। দু চোখে অসম্ভব রাগ আর ঘৃণা। ব্রাহ্মণ? তুমি ব্রাহ্মণ? নিজের মান বজায় রাখতে একটা বাচ্চা ছেলেকে মারতে যার হাত কাঁপে না, সে আবার ব্রাহ্মণ? এবার ত্রিলোচন পণ্ডিত আর নিজেকে সামলাতে পারল না। প্রণবকে তার দণ্ডি ঘরে ঢুকিয়ে খুন করার চক্রান্ত এই ত্রিলোচন পণ্ডিতেরই ছিল। সেদিন যারা প্রণবের ঘরে ঢুকেছিল তাদের মধ্যে একজন এই ত্রিলোচন পণ্ডিত ছিল। নিজের কৃতকর্মকে সেদিন চোখের সামনে দেখে পণ্ডিত মশাইয়ের সেদিন কথা বন্ধ হয়ে গিয়েছিল। দু চোখ বিস্ফারিত করে তিনি দেখেছিলেন প্রণবকে। এই 3 দিনে ছেলেটার তেজ আগের থেকে 3 গুণ বেড়ে গেছে।
প্রণব এবার পণ্ডিতের টিকিটা গাছের মগ ডালে বেঁধে দিল। ত্রিলোচন পণ্ডিত এবার ভয়ে কেঁদে ফেললেন। আবার 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 ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার বাবার গুরু, তোমাদের বংশগুরু। আবার ক্ষতি করলে তোমার উপর তোমার উপর ব্রহ্ম হত্যা, আবার গুরু হত্যারও দায় চাপবে। তোমার মুক্তি হবে না বাবা, আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও বাবা। আমার বাবার গুরু হয়ে আমার গলায় পইতে পেঁচিয়ে মারার সময় যখন আপনার হাত কাঁপেনি, তখন আপনার এই দশা করার জন্যেও আমার কোনো অনুশোচনা হবে না। আর মুক্তি? না, আমি মুক্তি চাই না। এই পৃথিবীর নিয়ম নীতিগুলো পচে গিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। মানুষ হয়ে এই জঞ্জাল সাফ করার চেয়ে ভূত হয়ে এই কাজ করা অনেক ভালো। আমি তাই ব্রহ্মদত্তী হয়ে এই বেলগাছে থেকে যাব। আমার মুক্তির জন্য আপনাকে চিন্তা করতে হবে না। সে যুগে সন্ধ্যের পর খুব একটা লোকে বাড়ির বাইরে বের হতো না, আর গঙ্গার ঘাট থেকে লোকালয়ে বেশ দূরে ছিল। তাই ত্রিলোচন পণ্ডিত গাছের মগ ডালে টিকি বাঁধা ঝুলন্ত অবস্থায় সারা রাত চিৎকার করতে করতে প্রার্থনা করলেও সে প্রার্থনা কারোর কানে পৌঁছল না। পরদিন সকালে সবাই দেখল গঙ্গার ধারের বেলগাছে ত্রিলোচন পণ্ডিতের মৃতদেহ ঝুলছে। তখনকার দিনের পণ্ডিত সমাজের কাছে এই ঘটনা একটা ভূমিকম্পের মতো। ত্রিলোচন পণ্ডিতের 5 জন চেলা ছিল, বুঝলে, একেবারে অনুগত শিষ্য যাকে বলে। প্রণব যে তার মৃত্যুর বদলা নিতে ত্রিলোচন পণ্ডিতের ওই দশা করেছে, এই ব্যাপারটা ধারণা করা তাদের পক্ষে অসম্ভব। প্রণবের এই ঘটনার পাশাপাশি প্রায় একই গ্রামে আর একটা ঘটনা ঘটেছিল। গ্রামের বাগদি পাড়ার সাথে বামুনদের একটা ঝগড়া চলছিল। গঙ্গার ঘাটে যাওয়া বাগদিদের জন্য নিষিদ্ধ করেছিলেন এই ত্রিলোচন পণ্ডিত। বাগদিদের ছোঁয়া লেগে নাকি গঙ্গার জল অপবিত্র হয়ে যাচ্ছে। বাগদিদের সর্দার নিতাই বেশ কয়েকবার টোলে এসে শাসিয়ে গেছে, লাঠি উঁচিয়ে বামুন পণ্ডিতদের সাবধানও করে গেছে বার কয়েক। তবে গ্রামের থানা পঞ্চায়েত সবই তো ব্রাহ্মণদের কথায় ওঠে আর বসে। তাই হাজার চেষ্টা করেও নিতাই সর্দার কিন্তু কিছুই করতে পারেনি। তবে একটা ঠান্ডা লড়াই চলছিল ওদের মধ্যে। ত্রিলোচন পণ্ডিতের এমন দশা দেখে, বিশেষত ওইভাবে টিকি ধরে ঝুলিয়ে দেওয়ার মতো নৃশংসতা দেখে, ত্রিলোচন পণ্ডিতের চেলাদের ধারণা হলো যে এই কাজ নির্ঘাত নিতাই সর্দারের। তোমাকে আগেই বলেছি, থানা পুলিশ তখন এসব ওই ব্রাহ্মণদের হাতেই থাকত। তাই পণ্ডিতদের এক কথায় কোনো সাক্ষী সাবুত ছাড়াই নিতাইকে তার বাড়ি থেকে টেনে হিচড়ে মারতে মারতে থানায় নিয়ে এলো বড়বাবু। মানুষের স্বভাবই হলো উল্টো দিকে হাত পা বাঁধা অসহায় একটা মানুষ থাকলেই তার উপর যথেচ্ছ অত্যাচার করতে ইচ্ছে করে। মানুষ একসময় পশু ছিল, এবং সেই পশুটা এখন সুপ্ত অবস্থায় মানুষের মধ্যে লুকিয়ে আছে। আর সময় সুযোগ পেলে যে সেটা দাঁত মুখ খিচিয়ে বেরিয়ে আসে, এই উদাহরণ তার মাঝেই দেখতে পাওয়া যায়। এক্ষেত্রেও তাই হলো। একটা খুন হয়েছে, তার তদন্ত করে খুনিকে খুঁজে বার করা অনেক পরিশ্রমের কাজ। তাই তার চেয়ে হাতের সামনে যাকে পাওয়া গেছে তাকেই খুনি সাজানোটা বেশ সহজ কাজ। আর তাছাড়া ব্রাহ্মণ পণ্ডিতেরা যখন বলেছেন, তখন এই লোকটা ছাড়া আর কেই বা করতে পারে এই কাজ। তার জন্য আছে না হাতের লাঠি। দিন রাত জেলের মধ্যে চলতে থাকলো নিতাইয়ের উপর অত্যাচার। কোনো মতে যদি একবার মারের হাত থেকে বাঁচতে মুখ ফসকে স্বীকার করে নেয় যে সেই খুন করেছে ত্রিলোচন পণ্ডিতকে, কিন্তু নিতাইও বড় শক্ত ঠাঁই।
মার খেতে খেতে মুখে রক্ত উঠে গেল। শরীরের বোধহয় সব কটা হাড় ভেঙে দু টুকরো হয়ে গেল। তবু সে কিছুতেই স্বীকার করতে চায় না। একদিন রাতে বড়বাবু আবার নিতাইয়ের জেলে ঢুকেছেন হাতে নতুন লাঠি নিয়ে। আগের লাঠিটা বোধহয় মারতে মারতে ভেঙেই ফেলেছেন। আজ তিনি মনে মনে প্রায় ঠিক করেই নিয়েছিলেন নিতাইকে দিয়ে খুনের কথা স্বীকার করিয়েই ছাড়বেন। তাতে যদি তার মরা শরীরের আঙুল দিয়ে টিপ ছাপ নিতে হয় তাও ভালো। নিতাইকে একটা বস্তার মধ্যে পুরে রাখা আছে, তার উপর এলোপাথারি লাঠির বাড়ি পড়তে লাগলো। বস্তার মধ্যে থাকায় দেখাও যায় না ঠিক কোথায় পড়ছে লাঠির বাড়ি। তার ফলে চোখে মুখে নাকে অস্থানে কুস্থানে যেখানে খুশি পড়তে লাগলো লাঠির বাড়ি। নিতাইয়ের মুখের মধ্যে কাপড় বাঁধা, তাই সে বেচারা চিৎকারও করতে পারছে না। এদিকে বস্তা ভেদ করে চাপ চাপ রক্তের দাগ দেখা যাচ্ছে। বড়বাবু বেশ কিছুক্ষণ মনের সুখে পিটিয়ে এবারে হাঁপাতে হাঁপাতে বলল, কে আছিস? কে আছিস? বস্তাটা খোল, বস্তাটা খোল। এবার বেটা যদি মুখ না খোলে তাহলে একেবারে গুলি করে মেরে দেব। রিপোর্টে লিখে দেব আমাদের ওপর চড়াও হতে এসেছিল, তাই শেষ করে দিয়েছে। বড়বাবুর হাবিলদাররা বস্তার মুখ খুলে নিতাইকে টেনে বার করে আন। কিন্তু বস্তার ভিতরে নিতাই কোথায়? এ তো ত্রিলোচন পণ্ডিতের 5 চেলার একজন। সকলে অবাক হয়ে দেখল ওই জেলেরই এক কোনায় নিতাই পড়ে আছে। তার গায়ে আঘাতের চিহ্ন আছে, কিন্তু সেসব আগের ক্ষত। এতক্ষণ ধরে বড়বাবু যে হাতে সুখ করছিলেন সে সব হয়েছে ওই ত্রিলোচন পণ্ডিতের চেলার উপর। লোকটা সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে, চোখ মুখ একবারে থেতলে গেছে। বড়বাবু নাকের কাছে হাত নিয়ে দেখলেন শ্বাস পড়ছে না। বেঁচে থাকার কথাও নয়, নিতাই হলে তবুও বেঁচে যেত, কিন্তু এই চাল কলা খেয়ে থাকা বামুন ঠাকুরের পক্ষে ও মার হজম করা সম্ভব নয়। কিন্তু বাবু মুশকিলে পড়লেন। এই মৃতদেহ নিয়ে তিনি এখন কি করবেন? ব্রাহ্মণদেরই বা কি বলবেন, আর নিজের রিপোর্টেই বা কি লিখবেন? অবশ্য এর থেকেও এখন বড় কথা হলো বস্তার মধ্যে এই বামুন এলো কি করে? জেলেই বা সে ঢুকলো কখন? বড়বাবু চিৎকার করে বললেন, এসব হচ্ছে ওই নিতাইয়ের কাজ। আজ আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না। বড়বাবু দৌড়ে গেলেন নিতাইয়ের দিকে, কিন্তু নিতাইয়ের ঠিক সামনে পৌঁছতে পারলেন না। কে যেন তার গলা টিপে ধরেছে। কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু একটা শক্তিশালী হাত তার গলা টিপে রেখেছে। বড়বাবু দেখলেন তিনি যেন আপনা আপনি মাটি থেকে উপরে উঠে পড়ছেন। তার পা দুটো হাওয়ার মধ্যে সাঁতার কাটছে। বড়বাবুর হাবিলদাররা ছুটে এসেছিল বড়বাবুকে আটকাতে, কিন্তু তারা বড়বাবুর ধারে কাছে আসতেই না জানি কোন অদৃশ্য প্রভাবে এদিক ওদিকে ছিটকে পড়ে গেল। এত কিছুর পরেও এদিকে বড়বাবুর কোনো শিক্ষা হলো না। এদিকে তার দম প্রায় বন্ধ হয়ে আসছে। তা সত্ত্বেও তিনি হাবিলদারদের চিৎকার করে বললেন, এসব চক্রান্ত, এসব হলো ওই নিতাইয়ের কারসাজি। এসব বাগদির দল অনেক বুজরুকি জানে, অনেক কিছু খেলা দেখায়। এসব ওরই কাজ। ছাড়বে না, তোমরা একদম ছাড়বে না। একটা প্রায় অর্ধমৃত মানুষ লকআপের এক কোনায় প্রায় চেতনহীন অবস্থায় পড়ে আছেন। সে এরকম অবস্থায় কি খেলা দেখাতে পারে? এই সহজ কথাটা কারোর মাথায় এলো না। সবাই দৌড়ে এলো আবার ওই নিতাইয়ের দিকে, কিন্তু নিতাই অবধি পৌঁছবার আগেই আবার ছিটকে পড়ে গেল। হাওয়ায় ভাসা অবস্থায় বড়বাবুকে কে যেন ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন দূরে। এবার আস্তে আস্তে একটা হালকা অবয়ব ফুটে উঠল। একটা ছোট্ট বাচ্চা ছেলে, কিন্তু
একটা দিব্য আলোক বলয় যেন ঘিরে আছে তাকে। ছোট ছেলে, কিন্তু আওয়াজটা পরিণত মানুষের মতো। কি গো দারোগা মশাই, সরকার থেকে না তোমায় পয়সা দেওয়া হয় সাধারণ মানুষকে রক্ষা করার জন্য? আর সেই সাধারণ মানুষকেই জেলের অন্ধকারে নিয়ে এসে মারছ। ত্রিলোচন পণ্ডিতকে আমি মেরেছি, শাস্তি দিয়েছি ওকে। এতক্ষণে বড়বাবুর বোধোদয় হয়েছে। তিনি বোধহয় বুঝতে পেরেছেন কোনো এক অতি প্রাকৃত শক্তি কাজ করছে এই ঘটনার পিছনে। বড়বাবুর গলা কাঁপতে লাগলো। অনেক কষ্টে তিনি বললেন, কে তুমি? আমি প্রণব, লোকে যাকে অষ্টাবক্র বলে। ত্রিলোচন পণ্ডিতের বাকি শিষ্যদের বলে দেবেন সে রাতে ওরা আমার সাথে ঠিক কী করেছিলেন তা যদি সকলের সামনে স্বীকার না করেন, তবে খুব তাড়াতাড়ি গঙ্গার পাড়ের বেলগাছে ঠিক তাদের গুরুর মতো টিকি বাঁধা অবস্থায় ঝুলে থাকার জন্য যেন প্রস্তুত থাকেন। আস্তে আস্তে সেই দিব্য আলো নিভে গেল। প্রণবের অবয়বও আর দেখা গেল না। এই কয়েক ঘন্টা এই জেলের মধ্যে যে কি হয়ে গেল, বড়বাবু কিছুই ঠিক বুঝতে পারলেন না। কিছু বুঝতে না পেরেই বড়বাবু সব কথা বললেন ওই ত্রিলোচন পণ্ডিতের বাকি শিষ্যদের। কিন্তু তারা এসব কথা বিশ্বাস করলে তো? এসব আত্মা, ভূত, অতি প্রাকৃতিক ব্যাপার স্যাপার যতক্ষণ না কারোর সাথে হয়, ততক্ষণ কোনো লোকেই কিন্তু কিছুতেই সেসব বিশ্বাস করতে চায় না। শিষ্যরা বরং উল্টে রেগে গিয়ে বড়বাবুকেই ধমকে উঠলেন। আমাদের গুরু পরম পূজনীয় পণ্ডিত ত্রিলোচন ভট্টাচার্য বলে গেছেন প্রণব মারা গেছেন দেবী সরস্বতীর অভিশাপে। প্রণবের অতিরিক্ত বাচালতার জন্য দেবী তাকে মেরে ফেলেছে। আপনার এত বড় ধৃষ্টতা হয় কি করে যে আপনি পণ্ডিত ত্রিলোচন ভট্টাচার্যের কথাকে অগ্রাহ্য করছেন? আসলে আপনিও ওই নিতাইয়ের দলের, শূদ্র জাতির। সেই কারণেই আমাদের গুরু ভাইকে অন্যায়ভাবে মেরে ফেলেছেন। মনে রাখবেন, ব্রহ্মহত্যার পাপ লেগেছে আপনার উপর। সরকারি মোড়কে ওই পাপ ঢাকতে পারবেন না। খুব তাড়াতাড়ি আপনার বিরুদ্ধে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ ব্যবস্থা নেবে। একদিকে নিজে চোখে দেখেছেন, নিজে কানে শুনেছেন, তা তো আর মনের ভুল বা বুজরুকি বলে উড়িয়ে দিতে পারছেন না বড়বাবু। আবার অন্যদিকে বামুনদের চোখ রাঙানি শুনে পরলোকের ভয়ে একবারে জুবুথুবু হয়ে গেলেন। তার দ্বারা যে আর কিছুই হবে না সেটা বুঝতে পেরে তিনি বেশ কিছুদিনের জন্য ছুটির দরখাস্ত করে রওনা দিলেন নিজের গাঁয়ে। এদিকে ব্রাহ্মণের দল ত্রিলোচন পণ্ডিত এবং তার শিষ্যের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ঠিক করলেন সমগ্র বাগদিপাড়া জ্বালিয়ে দেবে। সেদিন রাতেই ব্রাহ্মণের দল চলেছে মশাল হাতে বাগদিপাড়া জ্বালানোর জন্য। রাত তখন বেশ গভীর। বাগদিপাড়ার সকলে তখন ঘুমে। এদিককার একটাও পাকা বাড়ি নেই। সব বাড়ির মাথায় পুরনো খড়ের চাল। আগুনের একটা স্ফুলিঙ্গই যথেষ্ট। পুরো বাগদিপাড়া এক নিমেষে একেবারে পুড়ে ছাই হয়ে যাবে। ত্রিলোচন পণ্ডিতের দুই চেলা, যে মোটামুটি স্বঘোষিত নেতা হয়ে উঠেছিল, সেই দুজনে ইশারা করল সামনের দুটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার জন্য। এসব কাজে কিছু জনের বেশ উৎসাহ থাকে। দুজনকে ইশারা করতে দুজন পইতে দিয়ে পিঠ চুলকোতে চুলকোতে এগিয়ে। কিন্তু খড়ের চালের সামনে ধরা মাত্র মশালের আগুন নিভে গেল। এ তো আচ্ছা মুশকিল হলো, কিন্তু এতে আশ্চর্য হওয়ার কি আছে? হাওয়ায় মশাল নিভে যেতেই পারে, আর মশালের অভাব আছে নাকি? পিছন থেকে আরো কয়েকজন জ্বলন্ত মশাল নিয়ে হাজির হলো, কিন্তু তাদের মশালও খড়ের চাল স্পর্শ করল না। খড়ের চালের দিকে এগিয়ে নিয়ে যেতেই মশালের আগুন আপনা থেকেই নিভে গেল। আস্তে আস্তে দেখা গেল সকলের মশালের আলো নিভে গেল। শুধু যে ওই নিজেকে স্বঘোষিত নেতা বানিয়েছিল সেই কালী কৃষ্ণ ভট্টাচার্যের হাতের মশালটা এখনো জ্বলছে। এবারে সে মশালের থেকেই একটা আগুনের গোলা ছুটে আসতে লাগলো
অন্যান্য ব্রাহ্মণদের দিকে। এমন অদ্ভুত ঘটনার জন্য কেউ তৈরি ছিল না। 2-3 জন ব্রাহ্মণ কিছু বুঝে ওঠার আগেই একেবারে পুড়ে ছাই হয়ে গেল। কয়েকজন কোনো মতে এদিক ওদিক পালিয়ে প্রাণে বাঁচল। নিশুতি রাতে ব্রাহ্মণদের আর্ত চিৎকারে হঠাৎ ধর্মর করে জেগে উঠল বাগদিপাড়া। কালীকৃষ্ণ চিৎকার করে বলে উঠল, তোদের কাউকে ছাড়বো না, ব্রহ্ম হত্যার ফল সকলে হাতে নাতে পাবি। কিন্তু কিসের ব্রহ্ম হত্যা? বাগদিরা তো এ ব্যাপারে কিছুই জানে না। দিনের আলোয় যে পাড়ার ছায়া বামুনেরা মারায় না, আজ এত রাতে এখানে তারা কি করছে সেটাই তো বেচারারা কিছু বুঝে উঠতে পারছে না। হয়তো রাতে কারোর ছায়া পড়ে না, তাই ছায়া মারানোর ভয় নেই। বাগদিপাড়ার চারিদিকে তখন তুমুল হট্টগোল শুরু হয়েছে। তখন হঠাৎ দেখা গেল এই হট্টগোলের মাঝখানে একটা গোল দিব্য আলোক বলয়, যেখান থেকে এমন এক দিব্য জ্যোতি বেরোচ্ছে যে কালীকৃষ্ণের দল স্পষ্টভাবে তাকাতে পর্যন্ত পারছে না। কালীকৃষ্ণ চিৎকার করে বলে উঠল, এসব কি হচ্ছে? আমি ত্রিলোচন পণ্ডিতের শিষ্য কালীকৃষ্ণ ভট্টাচার্য। আমার সাথে এমন অজ্ঞানের মতন কাজ করতে এলে এক্ষুনি ব্রহ্মশাপে ভস্ম হয়ে যাবে। কালীকৃষ্ণ অতিরিক্ত আবেগের বশে সত্যি সত্যি পইতে বুড়ো আঙুলে জড়িয়ে অভিশাপ দিতে যাবে, এমন সময় একটা অতি প্রাকৃত হাসির আওয়াজ শোনা গেল। সেই গোল আলোক বলয়ের মধ্যে আস্তে আস্তে প্রণবের অবয়ব ফুটে উঠল। এর আগে কালীকৃষ্ণ বাবুর কাছে এরকম ঘটনা শুনেছিল, বিশ্বাস করেনি, কিন্তু এখন নিজের চোখে দেখল। প্রণবের অতিরিক্ত জ্ঞানের জন্যই বোধহয় ব্রহ্মদত্তী হওয়ার ব্যাপারে তার আকৃতি ওই 5 বছরের শিশুর মধ্যে হলেও বলার আওয়াজ কিন্তু একজন পূর্ণবয়স্ক মানুষের মতোই শোনায়। হাসতে হাসতে প্রণব বলল, ব্রাহ্মণ ব্রহ্ম অভিশাপ? ব্রাহ্মণ হওয়ার মতো কোনো কাজ করেছেন আপনি? ব্রাহ্মণের পৈতের 9টা সুতো স্বার্থ ত্যাগের জন্য পড়া হয়, কিন্তু আপনাদের পৈতে তো শুধু পিঠ চুলকোতে কাজে লাগে। ওই পৈতে দিয়ে অভিশাপ দিলে কোনো ফল পাওয়া যাবে না। আর ব্রাহ্মণ, কিসের ব্রাহ্মণ আপনারা? যারা রাতের অন্ধকারে একটা শিশুকে হত্যা করে, ঘুমন্ত মানুষদের পুড়িয়ে মারার চক্রান্ত করে, তারা ব্রাহ্মণ নয়। আপনাদের মারলে কোনো ব্রহ্মশাপ লাগবে না, পুণ্য হবে। আপনাদের গুরু ত্রিলোচন পণ্ডিতকে নিতাই নয়, আমি মেরেছি। তার শিষ্যকে চক্রান্ত করে আমি বস্তার মধ্যে পুড়েছিলাম। এবার আপনাদের সময় এসেছে, নিজের গুরুর কাছে যাওয়ার জন্য প্রস্তুত হন। ত্রিলোচন পণ্ডিতের 5 শিষ্যর মধ্যে একজন জেলের মধ্যেই মারা গিয়েছিল, আর 2 জন একটু আগে পুড়ে মারা গেছে। এখন বাকি আছে শুধু 2 জন, কালীকৃষ্ণ আর নিত্যানন্দ। চোখের সামনে প্রণবকে দেখে তারাও এতক্ষণে বুঝে গেছে তাদের সাথে কি হতে চলেছে। 2 জনে যে যেদিকে পারলো ছুটে পালাবার চেষ্টা করলো, কিন্তু কোথায় পালাবে? যেদিকেই যাচ্ছে সেদিকেই আগুনের গোলা ছুটে আসছে। ছুটে পালাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল 2 জনে। এ যেন তাদের টিকি ধরে টেনে নিয়ে যেতে লাগলো। গ্রামের এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে টেনে হিচড়ে নিয়ে যেতে লাগলো তাকে। শরীরের এদিক ওদিক ছড়ে কেটে একাকার, শরীরের এদিক ওদিক ছড়ে কেটে একাকার। ব্যথায় যন্ত্রণায় চিৎকার করতে করতে কালীকৃষ্ণ বলতে লাগলো, এভাবে আমাদের উপর অত্যাচার করলে কোনো দিনও মুক্তি পাবি না তুই। সৃষ্টির শেষ দিন অবধি এমন করে ঝুলে থাকতে হবে তোকে। সেই আলোক বলয় থেকে আবার ভেসে এলো এক অতি প্রাকৃত কণ্ঠস্বর, আমার কোনো আপত্তি নেই। আপনাদের মতো ব্রাহ্মণের নামের কলঙ্কদের উচিত শিক্ষা দিতে আমি সৃষ্টির শেষ দিন অবধিও প্রেত হয়ে থাকতে রাজি আছি। যেভাবে ত্রিলোচন পণ্ডিতকে শাস্তি দিয়েছিল, প্রণব ঠিক একইভাবে ওই গঙ্গার ধারে বেলগাছের মগ ডালে টিকি বেঁধে ঝুলিয়ে দিল কালীকৃষ্ণ
আর নিত্যানন্দকে। ভয়ের চোটে সেদিন তারা স্বীকারও করেছিল শেষ মুহূর্তে যে প্রণবকে তারাই দণ্ডি ঘরে খুন করেছিল। তবে বোধহয় দেরি হয়ে গেছিল অনেকটা। প্রণব ওদের ক্ষমা করেনি। ওইভাবে ঝুলে থাকতে থাকতে একসময় ভয়ে তাদের হৃৎপিণ্ড বন্ধ হয়ে গিয়েছিল। বড়বাবু আর দেরি না করে এরপর ছেড়ে দিয়েছিল নিতাইকে। সেই দিনের পর থেকেই এখানে নিয়ম হয়ে গিয়েছিল। ওই গ্রামের সবাই জানে গঙ্গার ধারে ওই বেলগাছে অষ্টাবক্র ব্রহ্মদৈত্য থাকে। ব্রাহ্মণেরা যদি কাউকে অপমান করে, অত্যাচার করে, তবে ওই গাছে পইতে বেঁধে মনের কথা বললে অষ্টাবক্রের ঘুম ভাঙে। আর তারপরেই ওই বামুন কুলে সর্বনাশ নেমে আসে। এমন কাণ্ড বেশ কয়েকবার হয়েছে বুঝলে। তবে তারপরেও বহু বছর কেটে গেছে। আবার মনে হয় এমন কিছু একটা হওয়ার খুব দরকার। কাল সকালে স্নান করে বরং এক গাছে পইতে বেঁধে দিয়ে আসবেন ওই গাছে, তারপর দেখবেন একবার মজাটা। তিনকড়িবাবুর গল্প শেষ হওয়ার পরে আমি হাসতে হাসতে বললাম, তা পইতে বাঁধতে হয় কেন? মনের কথা বলতেই বা হয় কেন? আত্মারা তো জানি সর্বাজ্ঞ, সব জানে। তার উপরই প্রণব বা অষ্টাবক্র যাই নাম হোক না কেন, সে তো শুনেছি মহাজ্ঞানী। তা তিনি কি নিজে কিছুই করেন না? কেউ তার কাছে সাহায্য প্রার্থনা করলে কি সাহায্য করতে ইচ্ছে করে না? ওই দেখুন, ওই তো চিরাচরিত নিয়ম। সন্তান না কাঁদলে তো মাও আসে না। এই তো হাজার হলেও ভূত। আর জ্ঞানীর কথাই যদি বলেন, তাহলে আত্মা কেন, পরমাত্মাও তো মহাজ্ঞানী। এই পৃথিবীর কোনো কিছুই তো তার থেকে লুকানো নেই। তবু তো আমরা তার কাছে প্রার্থনা করি নাকি? ঠিক আছে, যা ভালো বুঝেন করবেন। তবে অভিজ্ঞতা থেকে একটা কথা বলে গেলাম, ওই ব্রাহ্মণদের উচিত শিক্ষা দিতে গেলে অবশ্যই আপনাকে ওই অষ্টাবক্র ব্রহ্মদৈত্যের শরণাপন্ন হতে হবে। ভদ্রলোকের সাথে গল্প করতে করতে কখন যে ভোরের আলো ফুটতে শুরু করেছে খেয়াল করিনি। তিনকড়িবাবুদের বাড়ির মোরগ দুটো চিৎকার করে ডেকে ডেকে ক্ষান্ত দিয়েছে। আমাকে এখন অনেক কাজ করতে হবে। অধ্যয়ন কক্ষ পরিষ্কার করতে হবে, নদী থেকে জল এনে মাটির কুঁজোগুলো সব ভরে রাখতে হবে। আমি উস্কো শুরু করাতে তিনকড়িবাবু বিদায় নিলেন। তবে ভোর অবধি যে মনের জোরটা ছিল, সেটা যে সন্ধ্যের মধ্যে এমন করে বিদায় নেবে সেটা বুঝতে পারিনি। এতদিন আমার উপর ব্রাহ্মণ সমাজের রাগ বিতৃষ্ণা সব ছিল আড়ালে আড়ালে। যাই হোক তাই হোক, উপরে একটা ভদ্রতার আস্তরণ ছিল, কিন্তু একেবারে সেটা দাঁত মুখ খিচিয়ে বেরিয়ে এলো। বেলা তখন 10টা হবে। একটা চিঠি এলো আমার নামে, বিদেশের একটা ইউনিভার্সিটি থেকে। এখানকার টোলে যখন বেশ কয়েকবার প্রত্যাখ্যান হয়েছিলাম, তখন বিদেশের ওই ইউনিভার্সিটিতে সংস্কৃত পড়ানোর জন্য আবেদন করে রেখেছিলাম। তারই চিঠি এসেছে। আমার আবেদন মঞ্জুর হয়েছে। হয়তো ওখানে চলে যাওয়াটাই আমার পক্ষে মঙ্গলের। এখানে তো আমার প্রতিভার কোনো দামই দেওয়া হচ্ছে না। এই কথাটাই বলতে গিয়েছিলাম হেড পণ্ডিতের কাছে। আমি এখানে থাকা বা না থাকার কারোর কিছু আসে যায় না, বরং প্রতিদিন আমার মতো এক অব্রাহ্মণের মুখ দেখতে হচ্ছে। এর থেকে হয়তো ওনারা রেহাই পেতে পারেন। কিন্তু হাতে ওই ইউনিভার্সিটির চিঠিটাই তো ওদের নিজেদের বিদ্যার উপর প্রশ্নচিহ্ন তুলে ধরল। হেড পণ্ডিত আমার সামনে কিছুই বললেন না, মুখ কাচুমাচু করে বললেন, কি আর বলবো, আমাদেরই দুর্ভাগ্য। তোমরা সব আধুনিক কালের মহাপণ্ডিত, তা তোমার পণ্ডিতির কোনো নমুনাই তো দেখতে পেলাম না। যাকে কি আর বলবো, ভালো থেকো, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। তখন ঠিক খেয়াল করিনি, আমি যখন হেড পণ্ডিতের ঘরে ছিলাম তখন সেখানে গোবর্ধন ঠাকুর ছিলেন। ভদ্রলোকের একটি 6 ইঞ্চি সাইজের ছোট্ট সোনার গোপাল আছে।
তাকে তিনি একেবারেই কাজ ছাড়া করেন না। যেখানে যান গোপালকে কোলে করেই নিয়ে যান। এমনকি অধ্যয়ন কক্ষের পড়াশোনার সময়ও গোপাল তার সঙ্গেই থাকে। আমার চলে যাওয়ার কথা হেড পণ্ডিত মশাইকে জানিয়ে আমি আমার জিনিসপত্র গোছাতে শুরু করেছি। ঠিক তখনই সেই সময় একটা চেঁচামেচি হট্টগোল শুনতে পেলাম। এইসব এখানে নতুন নয়, প্রায়ই তুচ্ছাতে তুচ্ছ কারণে তুলকালাম বেঁধে যায়। তাই ভাবলাম সেই রকমই কিছু হবে বোধ হয়। আর এখানকার সব কিছুর উপরেই আমার কেমন যেন বিতৃষ্ণা এসে গেছে। যাই হোক না কেন, আমার তাতে কি, আমি আমার যৎসামান্য জিনিসপত্র গোছাতে শুরু করলাম। সামান্য কিছু সময়ের জন্য কি একটা কাজে যেন বাইরে গিয়েছিলাম। ঘরে এসে আমার সুটকেস আর বইয়ের ব্যাগ নিয়ে আর একবার গেলাম হেড পণ্ডিতের ঘরে। এইটুকু সময়ের মধ্যেই এখানকার চিত্রটা পুরো বদলে গেছে। দেখলাম প্রায় পুরো টোল হেড পণ্ডিতের ঘরে বসে আছে। গোবর্ধন ঠাকুর মাথায় হাত দিয়ে বসে আছেন। আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, বোঝার চেষ্টাও করলাম না। চারদিকটা একবার ভালো করে তাকিয়ে হেড পণ্ডিত মশাইকে বললাম, আমি তাহলে আসি। হেড পণ্ডিত মশাই হ্যাঁ না কিছুই না বলে একটু অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর অদ্ভুতভাবে এই প্রথম আমার নাম ধরে ডাকলেন। বৈদুর্য মণ্ডল, তাই তো না আপনার নাম? আপনার ওই সুটকেস আর বইয়ের ব্যাগটা একটু রাখুন তো আমার টেবিলে। এরকম অদ্ভুত আবদারের মানে বুঝলাম না। আমি কিছু বলার আগেই হেড পণ্ডিত দুজন ছাত্রকে ডেকে বললেন, এই এদিকে ওনার সুটকেস আর ব্যাগটা একবার দেখ তো, পাওয়া যায় কিনা। আমি তখনও ব্যাপারটা কিছু বুঝিনি। দুজন ছাত্র আমার অনুমতির কোনো তোয়াক্কা না করে আমার হাত থেকে আমার ব্যাগ আর সুটকেসটা প্রায় ছিনিয়ে নিয়ে ঘেঁটে ঘেঁটে দেখতে লাগলো। আমার জামা, ধুতি, এমনকি অন্তর্বাস মাটিতে পড়ে লুটোপুটি খাচ্ছে। যদিও কোনোদিন আমি পড়াইনি তাদের, তবুও তো ওরা আমারই ছাত্র। ওদের এরকম ব্যবহার আমার ঠিক ভালো লাগলো না। একটা সময় আর থাকতে না পেরে একটু কড়া গলায় বললাম, আপনারা ঠিক কি খুঁজছেন একটু জানতে পারি? হেড পণ্ডিত মশাই এক দৃষ্টে আমার লণ্ডভণ্ড হয়ে যাওয়া সুটকেসটার দিকে তাকিয়ে বললেন, গোবর্ধন ঠাকুরের সোনার গোপালটা পাওয়া যাচ্ছে না। আপনার এই ঘর থেকে চলে যাওয়ার ঠিক পরে। আমি হাঁ করে দাঁড়িয়ে রইলাম খানিকক্ষণ। সরাসরি এভাবে আমাকে চোর অপবাদ দিচ্ছেন হেড পণ্ডিত মশাই। আমার চোখের সামনেই আমার সুটকেসটা লণ্ডভণ্ড করে এবার আমার বইয়ের ব্যাগটার দিকে হাত বাড়িয়েছে ওরা। কেন জানি না মনে হচ্ছিল একটা বিশাল চক্রান্ত হচ্ছে আমার বিরুদ্ধে। আর ঠিক সেটাই হলো। একটু নাড়াচাড়ার পরেই আমার বেদের পুঁথির মাঝখান থেকে ছোট্ট সোনার গোপালের মূর্তিটা তুলে আনলো এক ছাত্র। গোবর্ধনবাবু চিৎকার করে উঠলেন, ওই তো আমার গোপাল, ওই তো আমার গোপাল। আমি বললাম না হেড পণ্ডিত মশাই, এই লোকটাই আমার গোপালকে চুরি করেছে। আমি বললাম না আপনাকে? কি সাহস! একটু সময়ের জন্য অন্যমনস্ক হয়েছি, আর সঙ্গে সঙ্গে একেবারে গোপালটা চুরি করে নিল। হ্যাঁ, ভাগ্যিস ছেলেরা ধরলো তাই, না হলে তো কোথায় চলে যেত আর কিছুই ধরা পড়তো না। হেড পণ্ডিত মশাই আমার দিকে তাকিয়ে বললেন, জি 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 জি, আপনার কাছ থেকে এটা আশা করিনি। সোজা বামাল সমেত বিদেশে চলে যাচ্ছিলেন? জি জি জি, ঠাকুরের মূর্তি চুরি করতে আপনার হাত কাঁপলো না? আবার ব্রাহ্মণদের পাশে বসে পণ্ডিতি করার শখ দেখি 16 আনা। হেড পণ্ডিতের কথা শেষ হতে না হতেই বাকি পণ্ডিতের দল একেবারে গর্জে উঠল। আসলে তো শূদ্রের রক্ত গায়ে দুপাতা পুঁথি পড়লেই যদি পণ্ডিত হওয়া যেত তাহলে তো হয়েই যেত। একে এক্ষুনি পুলিশে দিতে হবে। গ্রামে গঞ্জে এমনি এমনি কেউ পুলিশে দেয় না, নিজেরাই পিটিয়ে প্রায় আধমরা করে তারপর পুলিশের কাছে যায়। এক্ষেত্রেও তার অন্যথা হলো না। পুলিশে দিতে হবে কথাটা বলার পরেই আর কেউ অপেক্ষা করল না, সোজা ঝাঁপিয়ে পড়ল আমার উপর। সেই টোলের সামনে থেকেই মারতে মারতে রাস্তায় নিয়ে এলো। আমাকে আর কিছু বলার সুযোগই দিল না। যে যেভাবে পারছে হাতের সুখ করে নিচ্ছে। মারতে মারতে রাস্তা দিয়ে প্রায় হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে টানতে টানতে নিয়ে চলল। ইতিমধ্যে কে যেন খবর দিল আজ থানায় বড়বাবু নেই, কোনো একটা কাজে সদরে গেছে। থানায় আমাকে স্বাগত করার মতো তেমন কেউ নেই। দু একজন হাবিলদার হয়তো আছে, তাদের দ্বারা সেরকম কোনো কিছু লাভ হবে না। তাই পণ্ডিত এবং তাদের ছাত্রীরা নিজেরাই তাদের শখ পূর্ণ করে আমাকে গঙ্গার ঘাটে ফেলে রেখে গেল।
আমার সুটকেস আর বইয়ের ব্যাগটাও আমার চোখের সামনে গঙ্গার জলে ভাসিয়ে দিল। আমি কিছুই করতে পারলাম না। মাটি থেকে ওঠার শক্তি পর্যন্ত নেই। হাত পা ক্ষত বিক্ষত হয়ে গেছে। এমনই দুরবস্থা আমার। দুটো রাস্তার কুকুর আমার পায়ের ক্ষত চেটে চলে যাচ্ছে। তাদের তাড়াবার ক্ষমতাটুকু নেই আমার। সন্ধ্যের পর তখন ঠিক জ্ঞানে আছি নাকি অজ্ঞানে নিজেই বুঝতে পারছি না। হঠাৎ মনে হলো কানের কাছে তিনকুড়িবাবুর গলা। আপনাকে বলেছিলাম তো ওইভাবে হবে না। একখানা নতুন পইতে দিয়ে গেলাম, একবার টিপেল গাছে বেঁধে দেখবেন কি হয়। আমি কোনো উত্তর দিতে পারলাম না। রাত আরো বাড়তে লাগলো। তখন ওই একইভাবে পড়ে আছি। ঝড় উঠল। তেমন একটা ভয়াবহ নয়, তবে বেশ হাওয়া দিতে লাগলো। অদ্ভুতভাবে আমার হাত থেকে পৈতেটা হাওয়ায় উঠতে উঠতে বেলগাছের ডালে আটকে গেল। আমার হাতে আর কিছুই নেই। আমার শরীরটাও আমার নিয়ন্ত্রণে নেই আর। নিজেই নিজের ভাগ্য বদলাবো বলে অনেক হল্লা করলেও স্বীকার করতে আপত্তি নেই যে আমি সব দিক দিয়ে হেরে গেছি। চোখ বন্ধ করে সেই অষ্টাবক্রের একটা কাল্পনিক ছবি মনে মনে এঁকে নিয়ে বললাম, জানি না আজকের এই যুগে ভূতেরা সত্যি কোনো কাজের সমাধান করতে পারে কিনা। শুধু একটা অনুরোধ রইল, আর কিছু না হোক এই গ্রাম থেকে যদি ফিরে যাই তবে যেটুকু সম্মান নিয়ে এখানে এসেছিলাম সেটুকু নিয়ে যেন ফেরত যাই। এইভাবে চোর বদনাম নিয়ে যেন ফিরতে না হয়। ঠিক তখনই একটা ঝড় উঠল। এতক্ষণ ধরে যেমন ঝড় উঠেছিল তেমন ঝড় নয়। এ ঝড় পৃথিবী ওলট পালট করে দেওয়া ঝড়। শনশন করে আওয়াজ হচ্ছে চারদিকে। নিজের চোখে দুটো বাড়ির চাল উড়ে যেতে দেখলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, আমার কিচ্ছুটি হচ্ছে না। আমার গায়ে যেন এই ঝড়ের আঁচও লাগছে না। আমার সুটকেস, জামা কাপড়, বইপত্র সব ওরা জলে ফেলে দিয়েছিল। জলের ঢেউয়ে ভাসতে ভাসতে সব যেন কোথায় চলে গিয়েছিল তার কোনো ঠিক নেই। এখন দেখলাম কোথা থেকে যেন আমার সুটকেস আর ব্যাগ আবার উল্টো পথে ভাসতে ভাসতে এসে পাড়ের কাছে ঠিক আমার জন্যই যেন অপেক্ষা করছে। এতক্ষণ ধরে আমি আমার শরীরটাকে নাড়াচাড়া পর্যন্ত করতে পারছিলাম না। এখন কি হলো কে জানে। আমি আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে হলেও নদীর পাড় অব্দি পৌঁছে গেলাম। একটা আলতো টানে ব্যাগ আর সুটকেসটা নিয়ে এলাম, সব একেবারে পরিপাটি করে সাজানো। হেড পণ্ডিতের বাড়িটা বেশ দূরে। সেখানে শোনা গেল দরজায় কে যেন ঘা দিচ্ছে, দুমদুম করে বাড়ি দিচ্ছে। এত রাতে এই ঝড়ের মধ্যে উঠোন পেরিয়ে সদর খুলতে যাওয়ার কোনো মানে হয় না, কিন্তু এমনই আওয়াজ হচ্ছে যে মনে হচ্ছে দরজাটা ভেঙেই পড়বে। বেশ কিছুক্ষণ গোঁজ হয়ে বসে থেকে হেড পণ্ডিতের মনে হলো এ কাজ ওই শূদ্র পণ্ডিতের নয় তো। অস্বাভাবিক নয়, ঘাটের কাছে এই ঝড়ের মধ্যে পড়ে থেকে থেকে হয়তো জ্ঞান ফিরেছে, তাই হয়তো ঝড়ের মধ্যে বেরিয়েছে লোকের বাড়িতে সাহায্য চাইতে। শূদ্র পণ্ডিতের ওপর রাগটা যেন আরও বেড়ে গেল। হাতের কাছে একটা মোটা লাঠি পেয়ে সেটাই মাথার ওপর ঘোরাতে ঘোরাতে তিনি চললেন দরজা খুলতে। এত বড় সাহস আমার বাড়ি অবধি ছুটে এসেছে আমার সঙ্গে ঝগড়া করতে। আজ এই লাঠির বাড়ি মেরে শূদ্র পণ্ডিতের মাথা আমি দুয়াতখানা করে দেব। দরাম করে দরজাটা খুললেন, কিন্তু কোথায় কে? কেউ তো নেই। হেড পণ্ডিত ঝড়ের মধ্যে তাল সামলাতে সামলাতেই ঝড়ের আওয়াজ ছাপিয়ে চেঁচিয়ে উঠলেন, এই কোথায় গেলি রে হারামজাদা? শূদ্র পণ্ডিত, পালিয়ে গেলি কেন?
আয় আয়, সাহস থাকে, আয় সামনে। এই লাঠির বাড়ি মেরে আজ তোর ভবলীলা সাঙ্গ করে দেবো। কিন্তু তবু কাউকে সামনে পাওয়া গেল না। হেড পণ্ডিত মশাই সামান্য একটু থমকে গেলেন। তাহলে কি কেউ আসেনি? ঝড়ের জন্য এমন আওয়াজ হচ্ছিল। হতে পারে আজ কেন জানি না একটা ভয়ঙ্কর ঝড় উঠেছে। বৃষ্টি নেই, অথচ ঘন ঘন বাজ পড়ছে। মরমর করে গাছ ভেঙে পড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। হয়তো ঝড়ের দাপটে এমন দরজায় বাড়ি পড়ার মতো শব্দ হচ্ছিল। হেড পণ্ডিত মশাই দরজাটা ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছিলেন। হঠাৎ মনে হলো কি যেন তাকে প্রচণ্ড জোরে ধাক্কা দিল। তিনি সোজা সদর থেকে ছিটকে এসে উঠোনের দেওয়ালে ধাক্কা খেলেন। মাথাটা দেওয়ালের সাথে ধমাস করে ঠুকে গেল। কোনো মতে নিজেকে সামলে হেড পণ্ডিত মশাই তার হাতের লাঠিটা খুঁজে আবার হামলা করার চেষ্টা করলেন। কিন্তু কার উপর লাঠির বাড়ি মারবেন? কাউকেই তো দেখা যাচ্ছে না। হেড পণ্ডিত মশাই চিৎকার করে কিছু একটা বলতে যাবেন, কিন্তু তার আগেই তিনি দেখলেন তিনি যেন আকাশে উড়ছেন। বেশ খানিকটা ওপরে উঠে গিয়ে আবার ধমাস করে আছড়ে খেয়ে পড়লেন মাটিতে। বেচারা হেড পণ্ডিত মশাই এখনো ঠিক মতো কিছু বুঝতে পারছেন না। এসব কি ঝড়ের প্রভাবেই হচ্ছে নাকি অন্য কিছু? তিনি ভয়ের চোটে চিৎকার করে উঠলেন, কিন্তু সেই চিৎকার কারো কানে গেল বলে মনে হলো না। মাটিতে মুখ থুবড়ে পড়ে আছেন হেড পণ্ডিত মশাই। নিজেকে একটু সামলে নিয়ে উঠতে যাবেন, হঠাৎ মনে হলো কে যেন তার টিকি ধরে টান দিয়ে মাটিতে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে চলেছে। হঠাৎ করে ঝড়টাও থেমে গেল। যেন হেড পণ্ডিতের আর্ত চিৎকার যাতে সারা গ্রামের মানুষ শুনতে পায়, সেই জন্যই ঝড়টা থেমে গেল। সারা গ্রামের মানুষ ছুটে বাড়ির বাইরে এসে গেছে হেড পণ্ডিতের চিৎকার শুনে। এ কি অদ্ভুত দৃশ্য! হেড পণ্ডিত মশাইয়ের টিকিটা উঠে আছে আকাশের দিকে, আর তিনি হরহর করে চলেছেন মাটিতে ছেঁচড়াতে ছেঁচড়াতে। বেশ কয়েকজন দলের ছাত্র ছুটে এসে তাকে তুলে বসাতে চাইলেন, কিন্তু কোনো লাভ হল না। পণ্ডিত মশাইকে তুলে ধরতে গিয়ে তারাও তার সাথে মাটিতে ছেঁচড়াতে ছেঁচড়াতে চলতে লাগলো। কি যে হলো কিছুই বুঝলাম না। একটু আগেও আমার নড়ার ক্ষমতা ছিল না, কিন্তু এখন যেন একটু সুস্থ বোধ করছি। কোনো রকমের টাল খেতে খেতে ওই বেলগাছটায় ঠ্যাসান দিয়ে বসে আছি। ঝড়টা যেমন হঠাৎ এসেছিল তেমন হঠাৎই থেমে গেল। একটু বাদেই কেমন যেন পরিত্রাহী চিৎকার কানে ভেসে এলো। মনে হচ্ছে যেন কারা ছুটে আসছে। আবার কি তবে ব্রাহ্মণ পণ্ডিতের দল আসছে আমাকে মারবে বলে? ভয় নিজেকে যতটা সম্ভব গাছের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ব্যাপারটা যেন একটু অন্যরকম বলে মনে হলো। হেড পণ্ডিত মশাইকে কে যেন মাটিতে টানতে টানতে নিয়ে এসে সোজা ফেলল বেলগাছের সামনে। তার পেছন পেছনে গোটা গ্রাম দৌড়াতে দৌড়াতে হাজির হলো। বেলগাছের সামনে আছাড় খেয়ে পড়েই হেড পণ্ডিত মশাই উঠে দাঁড়ালেন। আমাকে দেখতে পেয়ে রাগে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। আচ্ছা, এ তবে তোর কাজ হারামজাদা শূদ্র পণ্ডিত, তোর উপর ব্রহ্ম হত্যার পাপ লাগবে। আমি ঠিক কি অন্যায় করেছি সেটা নিজেই বুঝলাম না। তবে দেখলাম পণ্ডিত মশাই রেগে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠে আমার উপর ঝাঁপিয়ে পড়তে এলেন। কিন্তু আমার কাছে আসার আগেই কে যেন তাকে উড়িয়ে নিয়ে গিয়ে দূরে আছাড় মেরে ফেলল। ভদ্রলোক ওঠার চেষ্টা করলে আবার কেউ যেন তাকে ধাক্কা মেরে ফেলে দিল। ভদ্রলোকের সারা শরীর কেটে ছড়ে গেছে, মাথাটাও বেশ হাঁ হয়ে ফেটে গেছে। পরনের ধুতিটা রক্তে আর কাদায় মাখামাখি। কি হচ্ছে কি এসব? একজন বয়স্ক মানুষের সাথে এরকম মশকরা করতে ইচ্ছা করছে? কে করছে এসব? সামনে আয়, সামনে আয় একবার। গোবর্ধন বাবু এসবের মধ্যে তার সোনার গোপালকে কোলে করে হাজির হয়েছেন। ব্যাপারটা ঠিক কি ঘটছে সেটা দেখবেন বলে, কিন্তু এগিয়ে আসতেই কে যেন তাকে ধাক্কা মারলেন।
তিনি ছিটকে পড়লেন আর তার হাত থেকে সোনার গোপালটা একেবারে টিকবাজি খেতে খেতে নদীতে পড়ে গেল। ভদ্রলোক কেঁদে উঠলেন। আমার গোপাল, আমার গোপাল, আমার গোপাল। এবার আমার পেছনের বেলগাছটা ভয়ঙ্করভাবে নড়ে উঠল। এখন ঝড় থেমে গেছে, কোথাও কোনো হাওয়া নেই, তবু কি অদ্ভুতভাবে নড়ছে গাছটা। এরপরেই একটা ভয়ঙ্কর হাড়হিম করা গলা শোনা গেল। এই গোপালকে আপনি বিসর্জন দিয়ে দিন গোবর্ধন পণ্ডিত। যে গোপালকে অন্যের ঝোলায় রেখে তাকে চোর সাজাতে চেয়েছিলেন, সেই গোপালকে কি আর সিংহাসনে বসানো যায়? ও গোপালের থেকে যে দেবতা বিদায় নিয়েছে, ওটা এখন শুধুই খেলনা। ওর বিসর্জন হওয়াটাই উচিত। বেলগাছের গুঁড়ির মাঝখানে দেখলাম একটা দৈব জ্যোতি, ঠিক যেমন তিনকড়িবাবু বলেছিলেন। একটা গোল আলোর বলয়, আর তার মাঝখানে যেন এক দিব্য পুরুষ বসে আছে। তিনকড়িবাবুর সেই 5 বছরের শিশু আত্মা বোধহয় এতদিন এই গাছের ভেতরে থাকতে থাকতে শুধু বুদ্ধিতে নয়, দেহেও পূর্ণতা পেয়েছে। আপনা থেকেই আমার দুহাত জড়ো হয়ে গেল তাকে প্রণাম করার জন্য। সামনে ব্রাহ্মণদের মধ্যে তখন তাড়াহুড়ো পড়ে গেছে কে কোন দিকে পালাবে সেই জন্য। হেড পণ্ডিত মশাইয়ের চোখ দুটো বিস্ফারিত হয়ে গেছে ভয়ে। আবার শোনা গেল সেই ভয়ঙ্কর অতি প্রাকৃত কণ্ঠস্বর। আমাকে তোমরা ভুলে গিয়েছিলে, তাই না? আমি আবার ফিরে এসেছি। এই মুহূর্তে যদি কেউ ব্রহ্মসাপ কথাটা উচ্চারণ করো, তবে তার মুখ আমি ভেঙে দেব। সত্যি সত্যি হেড পণ্ডিত মশাইয়ের মুখের মধ্যে কেউ যেন একটা প্রচণ্ড জোরে ঘুষি মারল। বেশ কয়েক ঝলক রক্ত উঠে এলো মুখ থেকে। তারপরেই তার টিকি ধরে টানতে টানতে একেবারে বেলগাছের মগডালে ছড়িয়ে দিল অষ্টাবক্র। বয়স্ক মানুষ এতটা ধকল নিতে পারছেন না, মাথাটা একদিকে হেলে পড়েছে। ওদিকে সামনে যারা তার সাহায্যের জন্য এসেছিল সবাই যে যেদিকে পারল ছুটে পালালো। গোবর্ধন পণ্ডিত কোনো মতে হামাগুড়ি দিয়ে কাছা আর টিকি সামলাতে সামলাতে পালিয়ে গেলেন। চারদিকটা অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে গেল। আমি শুধু দাঁড়িয়ে আছি বেলগাছের তলায়, আর মগডালে ঝুলছেন হেড পণ্ডিত স্যার। তিনকড়িবাবু এগিয়ে এলেন হাসতে হাসতে। দেখলেন তো, আপনি বিশ্বাস করছিলেন না। অষ্টাবক্রের থানে পইতে বাদলে আজও তিনি আসেন সকলকে শিক্ষা দিতে। সেই আলোর বলয়টা ঘুরতে লাগলো। ভয়ঙ্কর গলাটা ভেসে এলো আবার। কেন আসতে হয় আমাকে? আপনারা প্রতিবাদ করতে পারেন না? শুধু প্রণবের কথা অন্যকে শোনালে হবে? সেখানেই কি দায়িত্ব শেষ? যে মরে গেছে তাকে যদি প্রত্যেকবার ফিরে আসতে হয় লোককে শিক্ষা দিতে, তাহলে তো এই পাষণ্ড বামনদের অভিশাপ সফল হবে। সৃষ্টির শেষ দিন অবধি এই গাছেই থাকতে হবে আমাকে। আপনাদের মনে হয় না যে একবার এদের সামনে এসে দাঁড়াই, যখন একটা মানুষকে এমন নির্মমভাবে মারে, তখন ইচ্ছে হয় না যে সামনে এসে একবার তাদের হাতটা চেপে ধরতে? বৈদুর্য প্রশ্ন করেছিল না যে সব জেনেও আমি কেন চুপ করে থাকি, নিজে থেকে এসে কেন প্রতিকার করি না? আসলে আমি অপেক্ষা করি যদি কেউ এসে আমার কাজটা করে দেয়, সেই অপেক্ষা। তিনকড়িবাবু মাথা নিচু করে সরে দাঁড়ালেন। আমি একবার তাকিয়ে দেখলাম হেড পণ্ডিত মশাই প্রায় নিস্তেজ হয়ে গেছেন। এইভাবে আর কিছুক্ষণ ঝুলে থাকলে ইনিও ভয়ে হার্ট অ্যাটাক করবেন। আমি বললাম, ওকে ছেড়ে দিন প্রণব ঠাকুর। আমার মনে হয় ওনার যথেষ্ট শাস্তি হয়েছে। এই বেলগাছ খুব পবিত্র জায়গা, এখানে এভাবে বারবার কোনো মানুষের রক্তপাত, মৃত্যু হওয়া ভালো কথা নয়। সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর আবার ভেসে এলো। তোমাকে এরা এত অত্যাচার করলো, তোমার বিদ্যাকে অপমান করলো, তবু তুমি ওকে ক্ষমা করে দিতে চাইছো? বাহ! চাইছি কারণ শাস্ত্রে বলেছে এমন কোনো পাপ হয় না যা ক্ষমা করা যায় না। তাছাড়া আমরা কেউ তো সম্পূর্ণ নিরাপরাধ নই, তাই কাউকে শাস্তি দেওয়ার অধিকারও আমাদের নেই। পণ্ডিত মশাই টিকিটা খুলে গেল। হঠাৎ ভদ্রলোক ধপ করে পড়ে গেলেন।
তবে মনে হয় না সে আঘাত পেয়েছেন বলে। শুধু ওই পইতে ধারণ করলেই ব্রাহ্মণ হওয়া যায় না। পইতের 9টা সুতোর জন্য 9টা শপথ নেওয়াও প্রয়োজন হয়। তার মধ্যে অন্যতম হল স্বার্থত্যাগ, নিজের উন্নতি, নিজের পাণ্ডিত্যের প্রকাশ। এদিকেই যদি সবসময় মন থাকে তবে ব্রাহ্মণ হওয়া আর হবে না। এরকম চলতে থাকলে একদিন দেখা যাবে ব্রাহ্মণরাই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। শরীরে যদি এতটুকু রক্ত মাংস থেকে থাকে তো ক্ষমা চান ওর কাছে, পায়ে পড়ে জানোর। এই ঘটনার পর 30 বছর কেটে গেছে। না, আমার আর বিদেশ যাওয়া হয়নি। নবদ্বীপের টোলের পণ্ডিতি করেই অর্ধেক জীবন কেটে গেল। এখানকার জীবন অনেকটা বদলে গেছে, আর হয়তো বদলানোর দরকার আছে। হঠাৎ করে অষ্টাবক্রর কথা মনে পড়ল। তার অবশ্য একটা কারণ আছে। এখানকার বামুনপাড়ায় একটি ছেলে কলকাতার কলেজে ভর্তি হতে গিয়েছিল, কিন্তু চান্স পায়নি। জেনারেল কোটায় যে নাম্বার চাওয়া হয়েছিল সেই নাম্বার ছিল না ওর। তার থেকে অনেক কম নম্বরে এসসি কোটার একজন চান্স পেয়েছে। তখন বড্ড মনে হচ্ছিল অষ্টাবক্রের কথা। তোমরা শুনলে দেবশ্রী ভট্টাচার্যের কলমে গ্রাম বাংলার ভৌতিক গল্প নবদ্বীপের ব্রহ্মদৈত্য। গল্পটির সূত্রধার ও একটি বিশেষ চরিত্রে আমি অমিত, কথকের ভূমিকায় অরূপ, অন্যান্য চরিত্রে শুভদীপ, অতীন, নীল ও বর্ণালী। শব্দ সংযোজন ও আবহে তরঙ্গ স্টুডিও। প্রচ্ছদ ও সমগ্র পরিচালনায় টিম স্কেয়ার অ্যালার্ট অফিসিয়াল। তাহলে আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের সপ্তাহে ঠিক দুপুর 3টেই নতুন কোনো গল্প নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।